নমস্কার বন্ধুগণ, আর তোমাদের হাতে মাত্র কতক্ষণের সময়, তাই তোমাদের হাতে এমন একটা বিষয় তোমাদের সাথে তুলে ধরতে চলেছি, তোমরা কল্পনা করতে পারবে না। তোমাদের শেষ মুহূর্তে না ফেল করার কোনো প্রশ্ন আসছে না, শুধু ফেল নয়, তোমাদের এত ভালোভাবে তোমরা পাস করবে এবং এত ভালো নম্বর পেয়ে তোমরা পাস করবে, তোমরা কল্পনা করতে পারবে না। তাই শুধু প্রথম থেকে শেষ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একবারেই ভুলবেন না। আর নোটিফিকেশন অন করে এমসিকিউ কখন আসবে তাহলে সঙ্গে সঙ্গে আসবে, ব্যাস সাবস্ক্রাইব করে রাখো। মাত্র 5 মিনিটের মধ্যে তোমাদের কাছে এমসিকিউ এসকিউ ভিডিওটা চলে আসবে। এই ভিডিওটা আপলোড হওয়ার পরে পরীক্ষা যাওয়ার আগে এগুলো দেখে চলে যা, পেয়ে গেছো কমন। এইগুলো দেখার পর তোমাদের একটা কাজ দেখো, তোমরা পয়েন্টগুলো ভালোভাবে দেখো, কোন গল্প কবিতার নাম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় একটু ভালোভাবে খুঁটিয়ে তুমি চলে যাও, পয়েন্টগুলো লিখে চলে আসো, নাম্বারটা তুমি পাবে 98% নাম্বার তুমি পাবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। তোমার ভালো পরীক্ষার্থী, খারাপ পরীক্ষার্থী, মাঝারি পরীক্ষার্থী, প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য। চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমত দেখো আমাদের যে গল্প কবিতা আছে, গল্পের মধ্যে যে তিনটে গল্প আছে, তিনটে গল্পের মধ্যে অত্যন্ত দুটো গল্প ইম্পর্টেন্ট, সেটা ভাত আর ভারতবর্ষ। ভাত থেকে এবারে প্রশ্ন আসবেই, তো ভাত থেকে কি কি প্রশ্ন আসবে স্যার একটু প্রথম থেকে বলুন। আমি সব বলবো, কিন্তু তার আগে আমি তোমাদের দুটো কথা বলে দেবো। দেখো, 1 নম্বর প্রশ্ন তোমাদের গল্প, কবিতা, নাটক, ভারতীয় গল্প প্রত্যেক থেকে 5 করে আসে, অপশন থেকে 2-3টে করলে, ঠিক আছে, অর্থাৎ 2টো করেই গড় থাকে অপশন। তো এখানে দেখো তোমাদের, দেখো 2023-এ তোমাদের কিন্তু যে রয়েছে আর কি, ওই তোমাদের একটা গল্প আছে না, কে বাঁচা কে বাঁচা, ওখান থেকে প্রশ্ন এসে গেছে। তো আমরা ওই জায়গাটা পুরোপুরি বাদ দিয়ে তোমাদের অল্টারনেটিভ অর্থাৎ ভাত এবং যে ভারতবর্ষের যে গল্প রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ভারতবর্ষ আর ভাত, তো সেখান থেকে আমরা প্রশ্ন রেখেছি। এখান থেকে তোমরা ভাত অবশ্যই করবে, পাশাপাশি অল্টারনেটিভ আর একটা করে যাবে, সেটা হচ্ছে ভারতবর্ষ। চলো তাহলে প্রশ্নগুলো এবার তোমরা দেখিয়ে নেওয়া যাক। দেখো, ভাত থেকে 3টে প্রশ্ন। বাদার ভাত খেয়ে তবে তো আসল বাদাটা খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তি এমন মনে হওয়ার কারণ কি? করে নাও। নেক্সট প্রশ্ন, এই সংসারে সবকিছু চলে বড় পিসমা নিয়মে, বড় পিসমার পরিচয় দাও, তার চরিত্র বৈশিষ্ট্য লেখো। এবার দাঁতগুলো সে বের করে হিংস্র কামড়ের মতো ভঙ্গি করে। এই 3টে প্রশ্ন তুমি যদি গুরুত্ব সহকারে তৈরি করতে পারো, তাহলে কিন্তু তুমি কমন পাবে, কোনো চিন্তা নেই। এবার দেখো, এই সংসার সবকিছু আর দাঁতগুলো বের করে হিংস্র কামড়ের মতো ভঙ্গি করে নিলে, 3টে প্রশ্ন যখন তুমি করে নিলে, তোমাদের কাছে কোনো চিন্তার কোনো প্রশ্ন রইলো না। এর পরের প্রশ্নটা ভালোভাবে দেখো, ভারতবর্ষ থেকে। দেখো ভারতবর্ষ থেকে মোট 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্যার আপনি বলে দিন। দেখো, সেই সময় এলো এক বুড়ির চেহারা বর্ণনা দাও, তার স্বরূপ বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন দেখো, শেষ রোদের আলো এসে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলেছে? সে ক্রমশ আবছা হয়ে গেল, কেন? সেকেন্ড প্রশ্ন এটা। থার্ড প্রশ্নটা ভালোভাবে দেখো, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারার পোশাকের পরিচয় দাও। প্রশ্ন 3টে যখন তুমি করে ফেলবে, তোমার আর কোনো চিন্তার কোনো প্রশ্ন রইবে না। কিন্তু আরো সিওর হওয়ার জন্য একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? ব্যাস দেখো, এই লাস্ট যে দুটো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, শুধু যাবে। ব্যাস আশা করি তোমরা এর মধ্যেই পুরোপুরি পাবে, চলো গ্যারান্টি দিচ্ছি। কন্দনলতা দেখি। আচ্ছা বলো তো, কন্দনলতা জননীর পাশে কে লিখেছিল? মৃদুল দাশগুপ্ত, ঠিক আছে। আপনি তো বলে দিলেন স্যার, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন 2-3টে প্রশ্ন, তবে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2টো এমসিকিউ বলে দিন স্যার। আমি ওর জন্য একটা প্রশ্ন রেখেছি, ওটা আমি বলছি ভিডিওর পরবর্তীকালে পাতায় জয়োৎসবের ভোজ বানাতো, বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? চলো, কন্দনাটা জননীর পাশে তোমাদের একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো, কন্দনাটা জননীর পাশে কবিতা দেখো কি করতে হবে। দেখো, 1 নম্বর, নিহত ভাইয়ের শব্দ দেখে যদি না হয় ক্রোধ। নিহত ভাই বলতে কি বোঝানো হচ্ছে? উদ্ধৃতাংশে কবি কোন মনোভাব প্রকাশ পেয়েছে। নেক্সট, কন্দনরতা জননীর পাশে কবিতা, কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করছেন? নেক্সট প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? না পারার বেদনা কিভাবে কবিতায় ব্যক্ত হয়েছে তা লেখো। নেক্সট, কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ? উদ্ধৃতাংশটির কার লেখা, কোন কবিতার অংশ? ভালোবাসা, সমাজ, মূল্যবোধের কবি কি বোঝাতে চেয়েছেন তা লেখো। ব্যাস হয়ে গেল। অর্থাৎ 1 নম্বর কেন ভালোবাসা, 2 নম্বর হচ্ছে আমি তা পারি না, 3 নম্বর কন্দনার জনের পাশে কবিতা, আর 4 নম্বর নিহত ভাই। ব্যাস কমন পেয়ে গেছো। মহুয়ার দেশ কবিতা দেখো, 1 নম্বর, মহুয়ার দেশ কবিতায় নাগরিক সভ্যতা বা পুঁজিবাদী শিল্প সভ্যতা থাবা কিভাবে গ্রাম্য সভ্যতা বা জীবনকে গ্রাস করেছে তা লেখো। নেক্সট প্রশ্ন, সেই উজ্জ্বল স্তব্ধতা, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, মন্তব্যটির তাৎপর্য নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, এটা দরকার নেই, হয়ে গেল। এবার দেখো, এই প্রশ্নগুলো একটু দেখে যাবে, যে আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল আর নামক মহুয়ার গন্ধ, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবে একটু দেখে যাবে। তারপর আমি দেখি, দেখো শহরে আসো খাঁকুড়ি করে সবুজ খায়। আমি থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় একদম বিষয়টা বলে দিন। দেখুন, এখানে যে বিষয়বস্তু আছে, মানে সখী চট্টোপাধ্যায়ের যে কবিতাটা এখানে উপস্থাপন করেছে, সেই কবিতার মধ্যে মূল বিষয়টা কি জানো? এখানে তুমি মূল বিষয়বস্তুটা সুন্দরভাবে করে নিয়ে গেলে না, এখানে মাত্র 2 থেকে 3টে প্রশ্ন স্টার্ট দেয়া আছে। একদম এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে করে নিলে, তাহলে কমনের তো কোনো প্রশ্নই আসছে না, মানে তোমরা প্রশ্নটাই পেয়ে যাবে। একদম
চলো স্যার এর প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া যাক, যে চার্ট যেগুলো আছে সেগুলো করে নাও। দেখো এখান থেকে দেখো আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা করতে থাকো, আমি তোমাদের শক্তি চট্টোপাধ্যায় থেকে সরহস্যকে হাঁ করে কেবল সবুজ খায় এটা করে যাবে। এরপর তোমাদের অল্টারনেটিভ ধরো তুমি সরহস্যকে হাঁ করে কেবল সবুজ খায় করে গেছো, পড়েছে চোখ তো সবুজ ছায়, তুমি কি করবে, তুমি এই যে সরহস্যকে হাঁ করে যে উত্তরটা করে গেছো তুমি সেই উত্তরটাই করবে। বা তুমি এক কাজ করো, জাস্ট মূল বিষয়বস্তুটা করে চলে যায়, যে কোনো প্রশ্ন আসুক লিখে দেবে। তারপর দেখো এখান থেকে দুটো প্রশ্ন, সরহস্য হাঁ করে কেবল সবুজ খায়, আমার দরকার শুধু গাছ দেখা, ব্যাস। আর 3 নম্বর ওই সবুজ ভীষণ দরকার, করে গেলি কমন। তারপর দেখো বিভাব নাটক থেকে দেখো, বিভাব নাটকটা একটু বলে দিন, মানে বক্তব্যটা দেখো। নাটক এখানে দুটো আছে, এটা হচ্ছে বিভাব নাটক আছে, নারায়ণের দিন আছে। দেখুন এবার হচ্ছে বিভাব নাটক ও নারায়ণের দিনের মধ্যে দুটো নাটকের মধ্যে দুটো নাটকই অনেক বড় নাটক, অনেক বড় নাটক। তোমাদের মনে হতে পারে যে এই দুটো নাটকের মধ্যে আমরা কোনটা করব একদম শেষ মুহূর্তে। দেখো তোমরা যেটা ভালোবাসো সেটা তুমি করতে পারো, নারায়ণের দিন অনেকেই ভালোবাসে, তাহলে নারায়ণের দিন করো, যারা বিভাব ভালোবাসে বিভাবটা করো। শুধু একটা কথাই বলবো, আমরা যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলোটা ভালোভাবে করবে। একদম একটা বড় নাটক থেকে একদম সাজেশন বা কমন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বা টাফ হয়ে দাঁড়ায় একদম। তবুও আমরা শেষ চেষ্টাটা করেছি এবং তোমাদের দব্যই এই গ্যারান্টি নিয়ে আমরা প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি। শুধু একটা কথা বলি, শোনো, বিভাব নাটকটা অনেকে সহজ মনে হয়, আমাদের স্যার এই বিভাব নাটক সম্পর্কে কিছু বলবেন। একদম দেখো বিভাব নাটকটা আর বিভাব নাটক প্লাস তোমাদের নারায়ণের দিনের মধ্যে অনেকের প্রশ্ন যে দাদা আমি তাহলে কোনটা করবো। এক নম্বর, তোমার যদি মনে হয় যে আমার হাতে সময় কম আছে, আমি জাস্ট নর্মালি পড়ে জাস্ট একটা গল্পের মতো পড়তে চাই, তাহলে তুমি এক কাজ করো, বিভাবটা পড়ো। পাতার পর পাতা হয়তো 6 পাতা তোমায় পড়তে হবে, ঠিক কথা, কিন্তু গল্পটা তোমার কোথাও জটিলতা মনে হবে না। কিন্তু তুমি যদি নারায়ণের দিন করতে যাও তাহলে কিন্তু অনেক ডায়লগ অনেক কিছু উঠে আসবে, তুমি কিন্তু শর্ট প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়বে। তাই তুমি এক কাজ করো, তুমি বিভাব নাটকটা করো। এরপর তোমার যদি মনে হয় না আমার নারায়ণের দিনটা বেশি আকর্ষণীয়, তুমি করতে পারো। কারণ দেখো আমার ব্যক্তিগতভাবে মনে হয় কারো যদি বিভাব নাটক পছন্দ হয় তাহলে কারোর নারায়ণের দিন পছন্দ হবে না, সেটা তো না, সেটা ব্যক্তিগত, যার যেটা পছন্দ হবে। তবে আমি প্র্যাকটিক্যালি বলবো তোমার বিভাবটা করতেই পারো। তো এবার দেখো বিভাব নাটকতে যে প্রশ্নগুলি দেখো, আর একবার এক মারাঠি তামাশা দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিল। নেক্সট প্রশ্ন দেখো, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটক কীভাবে প্রকাশ পেয়েছে তাহলে নেক্সট প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। নেক্সট প্রশ্ন, বিভাব কথা সাধারণ অর্থ কি, আর কোথায় জীবনে খোরাক হাসির খোরাক নেই, ব্যাস করে চলে যাও, কম পেয়ে গেছো। নারায়ণের দিন থেকে দেখো, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গিরুমে ঘুমায় চাটুর্য মশাই, কেউ জানে না কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন গিরুমে ঘুমান। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নটা আমি তোমাদের একটু নিচ থেকে দিচ্ছি, দেখো এই অবশ্যই করবে। দেখো স্যার বলে দেওয়ার পর আমি কিছু বলবো একদম। এখান থেকে দেখো দেখো এখানে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নারায়ণের দিন নাটক অবলম্বনে মন্তব্যের তাৎপর্য লেখো। তারপর দেখো আরেকটা দিন আছে, দেখো এখানে আমাদের দিন ফুরিয়েছে, রজনী চ্যাটার্জির প্রতিবাদের অপমৃত্যু, এই পবিত্র নামাবলীটা বলতেছেন, একদম পবিত্রটা নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল, এটা করবে। তারপর আরেকটা প্রশ্ন বলতে চাইছেন, অভিনেতা ক্লাউন জোকার, একটা ক্লাউন সারাদিন খেটে খুঁটে এলে আনন্দ দেওয়া হলো, ওই নাটক করলে একমাত্র কর্তব্য মন্তব্যের তাৎপর্য আর একাঙ্ক নাটক হিসাবে এটা। আর দেখো আমি রোজ গিরুমে ঘুমাই, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে দেখো যে অভিনেতা মানে একটা চাকর, একটা ঘাড়, একটা আর কি ভাঁড়। তারপরে দেখো এই পবিত্রটা না বইটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল। আর একটা হচ্ছে প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জি। এরপরও তোমাকে দুটো প্রশ্ন দেবো। একাঙ্ক নাটক হিসেবে নারায়ণের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রজনী চ্যাটার্জির চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দিন ফুরিয়েছে এটা মানে ধরে রাখো পড়ে যাচ্ছে। আমি আরেকবার বলে দিই, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমি গিরুমে ঘুমাই, 2 নম্বর প্রশ্ন হচ্ছে পবিত্রটা না বলি আমাদের দিন ফুরিয়েছে, একদম আমি পবিত্র না বলি আমাদের দিন ফুরিয়েছে, শিল্পকে যে মানুষ ভালোবাসে তার বার্ধক্য নেই কালীনাথ। চরিত্রটা বলে দিন স্যার, চরিত্র 5টা প্রশ্ন করলেই কমন। অর্থাৎ আরেকবার বলে দিই, আরেকবার বলে দিই, দেখো 1 নম্বর হচ্ছে বিবাহ, অর্থাৎ সেই গিরুমে ঘুমায় 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্রতা না বলি সেদিন অর্থাৎ ফাঁসা গেল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে শিল্পকে যে মানুষ ভালোবাসে তার বার্ধক্য নেই কালীনাথ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার আমাদের দিন ফুরিয়েছে, আর 5 নম্বর প্রশ্ন চরিত্র, ব্যাস। দেখো এই প্রত্যেকের মজুরের প্রশ্ন থেকে দেখো আমরা একটা কথা বলি, পাতায় পাতায় জয়। আমাদের এই যে রাম মন্দিরটাকে প্রশ্নটা বলে বলছিলাম ওটাই বলছি। হ্যাঁ, রাম মন্দিরকে প্রতিষ্ঠা করেছে, আমরা কমেন্ট বক্সে জানাই তোমরা সকলেই, ঠিক আছে? আর সত্যি কি আর রাম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নরেন্দ্র মোদি নাকি অন্য কেউ? সত্যি নরেন্দ্র মোদি কি ঘাড়ে করে পাথরগুলো বয়ে বয়ে রাম মন্দির, পাথর বলতে আর কি ইটগুলো বয়ে বয়ে রাম মন্দির তৈরি করেছিল, নাকি শ্রমিকরাও ছিল? কেন নাম তাহলে শুধুমাত্র একার কেন হবে? কথাটা তো সেটাই, অর্থাৎ রাজারা করে গেছে ঠিক কথা, কিন্তু সত্যি রাজাদের কেন নাম হবে? করেছে কারা? সাধারণ শ্রমজীবী মানুষ, তাদের নাম কোথাও নেই। কথাটা কিন্তু একদম বাস্তব কথায় তুলে ধরেছেন। ওই জন্যই হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অবলম্বনে একদম ডাইরেক্ট খোঁচা মেরেছে একদম। দেখো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বইয়ে লেখা রাজের নাম, এটা আরো গুরুত্বপূর্ণ। পাতায় পাতায় জয় উৎসবে ভোজ বানাতে কারা, এটা আরো গুরুত্বপূর্ণ, একদম।
এর পরটা ভালোভাবে দেখে চলে যাবে। অলৌকিকটা থেকে দেখো, এই যে অলৌকিক ঘটনা যে পাথরের চাই, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরে যে প্রশ্নটা আসবে ট্রেন থামানোর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, চোখে জল উৎসর্গ করেছিল, আরো গুরুত্বপূর্ণ। আমি তিনটে বলি, দেখো ঠিক করে ট্রেন থামানো হবে 1 নম্বর প্রশ্ন, চোখের জলটা তার জন্য 2 নম্বর, আর ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো হবে। পাথরের চাইটা দেখে নেবে একবার, আর পাথরের চাই তুমি দেখে নেবে। এই দেখো আমার বাংলা থেকে বলে দিন স্যার। এবার দেখো আমার বাংলা থেকে তোমাদের লিখতে হয় কটা আমার বাংলা থেকে? যাই লিখতে হয়, একটা কি দুটো তোমাদের লিখতে হয়। আমি গড়াতে তোমাদের দেখো মোস্ট ইম্পর্টেন্ট ভাবে তোমাদের একটা লিখতে হয়। তুমি কি করবে? তুমি জাস্ট কি করবে? তুমি হাত বাড়াও করবে, কিংবা মেঘের গায়ে জেলখানা করবে। তো হাত বাড়াও থেকে যদি করো তাহলে 1 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ করো, এবং 2 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে। কে শনাক্ত করেছে? কাদের কেন খুনি বলা হয়েছে? তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। এই দুটো প্রশ্ন করে নাও। তুমি জাস্ট এখান থেকে তোমার যদি খুব শক্ত মনে হয়, তুমি তোমার হাত বাড়াও, তাকে সাহায্য করো, এই প্রশ্নের উত্তরটা করে যাও, কমন পেয়ে গেছো। যাও এখান থেকে। এই যে সরু লিগলিকে আঙুল বললো না কেন, এই প্রশ্নটা করে গেলে সব উত্তর এক হবে। হাত বাড়াও থেকে যে প্রশ্ন আসে না এক হবে। তারপর দেখো আমি চলে আসছি জেলখানা। দেখো জেলখানার প্রথম প্রশ্নটা, আজ ইংরেজ নেই তবু তার আগের অবস্থায় বহাল আছে বক্সায়। এই প্রশ্নটা করবে। মেঘের গায়ে জেলখানার রচনা অবলম্বন করে। আর এখান থেকে 3টে প্রশ্ন কমন। ঠিক আছে, আমি এই দুটো প্রশ্ন অর্থাৎ হাত বাড়াও আর মেঘের গায়ে জেলখানা করলেই কমন পেয়ে গেছো। ঠিক আছে, তবু আমি তোমাদের 8টা এক্সট্রা দিয়ে রাখছি, যার মনে হবে যে মেঘের জেলখানা আমি করবো না, আমি গাড়ো নিচে করতে পারো, এর নামকার পদটা করতে পারো। খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে হাতি বেগার করবে। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর হচ্ছে ছিল জোরদার আর তালুকদার, আর 3 নম্বর হচ্ছে আর এক রকমের প্রথা আছে নানগান প্রথা, রাবণের চিতা। ব্যাস, কমন পেয়ে গেছো। চলে আসছি এবার আমরা কোথায় আসবো? শিল্প সাহিত্যে। ব্যাস, শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে বলে দিই, ভাষা থেকে একটা প্রশ্ন, শিল্প সংস্কৃতি 2টো প্রশ্ন আসবে। এবারে বিজ্ঞান চর্চা থেকে কোনো প্রশ্ন যেহেতু 2023-এ আসেনি, এবার ওটা বিজ্ঞান চর্চাটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বা তোমাদের জন্য, যেটা বলো। এবার স্যার আপনি বলে দিন গানের থেকে কোনগুলো। দেখো গানের ধারা থেকে তোমাদের সলিল চৌধুরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম তোমাদের গানের ধারা আমি দেবো না এখন, আমি তোমাদের চলে যাচ্ছি ডাইরেক্ট বিজ্ঞান চর্চা। ঠিক আছে, দেখো বিজ্ঞান চর্চাটা তোমরা করবে, একটা প্রশ্ন বাদ দেবে না, তোমাদের বলে রাখি। দেখো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়, স্টার দিয়ে দাও তুমি, 10টা 20টা যতবার স্টার দাও, তোমার হাত যত সম্ভব দিয়ে দাও। বাংলা চিকিৎসা বিজ্ঞানী ইতিহাসে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় পরিচয় দিয়ে দাও। আর একটা বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চা গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি ছিল তা কি নামে পরিচিত? জগদীশ চন্দ্রের বৈজ্ঞানিক গবেষণা সংক্ষিপ্ত পরিচয়। এই 3টে প্রশ্ন তুমি করে চলে যাও। ভারতের প্রথম মহিলা ডাক্তার কে? কাদম্বিনী। এবং কে সর্ববিচ্ছিত করেছিল সেটা তোমার কিন্তু প্রশ্ন আসতে পারে, বা বলতে পারো যে এমন ভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসবে তুমি বুঝতে পারবে না। গাই বিজ্ঞান চর্চাটা খুব ভালোভাবে করে নিও। এবার দেখো স্যার, এবার বিজ্ঞান চর্চা বাদ দিয়ে বাদবাকিগুলো বলে দিন। হ্যাঁ, একটা প্রশ্ন অবশ্যই করবে যে প্রফুল্লচন্দ্র রায়। ব্যাস, এরপরে আমরা চলে আসি বাংলা চিত্রকলাতে। কি করবে? যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ অবশ্যই করতে হবে তাকে। এরপর কি করতো, মানে মৃণাল সেনটা থেকে শুরু করে দেখো বাংলা গানের ধারা তোমরা কি করবে? বাংলা গানের ধারা তোমরা করবে হচ্ছে দেখো দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান, আর সলিল চৌধুরী, আর হচ্ছে তোমার রজনীকান্ত বা হচ্ছে অতুল প্রসাদ সেন। ঠিক আছে, এই 3টে প্রশ্ন করলেই কমন। রজনীকান্ত সেনটা একটু দেখে যাবে। ব্যাস, ঠিক আছে, সলিল চৌধুরী কিন্তু দেখবেই তোমরা। ব্যাস, সলিল চৌধুরী, আচ্ছা দ্বিজেন্দ্রলাল রায়, সলিল চৌধুরী আর হচ্ছে রজনীকান্ত সেন, এইগুলো দেখে যাবে। ব্যাস, ঠিক আছে, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। আর তোমাদের আর কিছু নেই। আর তোমাদের যে আরেকটা পার্ট ছিল না, তোমাদের যে চলচ্চিত্রটা, ওখান থেকে আমরা কিছু দিচ্ছি না। চলচ্চিত্র থেকে দেবেন না কিছু? না, চলচ্চিত্র থেকে আমরা কিছু দেবো না। কেন স্যার, একটু দিয়ে দিন না, কি হবে? আচ্ছা বলে দিন না। আচ্ছা, চলচ্চিত্র থেকে এই রীতি ঘটক, মৃণাল সেন আর হচ্ছে একটা করে দিন। আমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি বলে দিলেন। দেখুন বাবা, এই রীতি ঘটক, মৃণাল সেন একটা পড়ছে তো, ঋত্বিক ঘটক আর চলচ্চিত্র মৃণাল সেন। চলে আসে ক্রীড়া সংস্কৃতি। ঠিক আছে, ক্রীড়া সংস্কৃতি থেকে আমি ফার্স্ট প্রশ্ন মন্দোদরীকে দেবো। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, করে নাও। আর একটা প্রশ্ন যেটা তুমি করবে, সেই প্রশ্নের উত্তরটা একদম প্রথমে, কলকাতা বাঙালি প্রতিষ্ঠা গড়েটা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো, সার্কাসের বাঙালি অবদান লেখো। নগেন্দ্র প্রসাদ সর্বদাগিরি ফুটবলের একদম বাঙালি ক্রীড়া সংস্কৃতি। এই 3টে প্রশ্ন করলেই কমন। ব্যাস, আর কিছু বলবো না। চলে আসি ভাষাবিজ্ঞান তার শাখা। দেখো ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্পর্কে লেখো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে ভাষাবিজ্ঞান কি, ভাষাবিজ্ঞানের স্বরূপ। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর অভিধান কত রকম হতে পারে তার সংক্ষিপ্ত বিবরণ হয়ে গেল। নাও চলে আসে ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্বে কি করবে? গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি করে না। আর একটা অবিভাজ্য ধ্বনি কাকে বলে? 2 অবিভাজ্য ধ্বনির পরিচয়। আর একটা হচ্ছে ধ্বনির সমাবেশ অবস্থিত বলতে কি বোঝায়, এটা একটু দেখে রাখবে। চলে আসি রূপতত্ত্বে। রূপতত্ত্বে প্রথম যে প্রশ্নটা আমি একদমই রাখবো সেটা হচ্ছে, দেখো এইটা দেখো, এই প্রশ্নটা আমি রাখতে চাই। ওয়েট করো। দেখো রূপমূলে শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগে পরিচয় দাও। একটা হলো। 2 নম্বর হচ্ছে প্রত্যয় কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট, ব্যবহারিক প্রয়োগ অনুযায়ী প্রত্যেক কয় ভাগ করা যায়, কী কী প্রত্যেক ভাগটির উদাহরণ। এই প্রশ্নটা করে যাবেই। তারপর দেখো, তারপরে চলে আসি। দেখো
চলে আসি বাক্যতত্ত্বে। বাক্যতত্ত্ব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা করবে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, যে কোনো এক প্রকারের উদাহরণ দাও, ব্যাস ছেড়ে দাও। আর বাক্য গঠন তত্ত্বানুসারে অর্ধগঠন অধিগঠন খুব একটা ইম্পর্টেন্ট না, তবে এইটা দেখে গেলেই হবে, ব্যাস। এবার দেখো সাজেশনটা স্যার একটু বলে দিন। দেখুন এরপর যে গুরুত্বপূর্ণ সাজেশনটা আছে সেটা হচ্ছে দেখুন মানস মানচিত্র। একদম মানস মানচিত্র দেখো আমি বলতেছি যে রচনাটা তোমাদের কাছে পড়ে সেটা আমি বলে দিচ্ছি, শোনো। মানস মানচিত্র, একদম জীবনী রচনা, বিতর্ক, একদম। দেখো মানস মানচিত্র কমেন্ট বক্সে অবশ্যই একদম লিখবে, একদম একদম। হ্যাঁ, আর অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের বলে রাখতে চাই, তোমাদের একটা প্রশ্ন আমি করে দিচ্ছি, সেই প্রশ্নটা উত্তরটা এটা আমরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি হেডে রয়েছে তার কাছ থেকে এটা আমরা কালেক্ট করেছি বিশেষভাবে। তো তোমরা এগুলো করে যাও, কোনো সমস্যা নেই, চিন্তা করো না, সব তোমরা পাস করে গেছো। এইগুলো ভালোভাবে করো, বিতর্ক এই প্রশ্নগুলো করো। হ্যাঁ, তোমার বন্ধুদের মধ্যে যে দরিদ্র রয়েছে তাকে অবশ্যই ভিডিওটা পাঠিয়ে দাও। দেখো এবার জীবনী রচনার মধ্যে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাশ্বেতা দেবী, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, সত্যজিৎ রায় কিন্তু করবে অবশ্যই। রবীন্দ্রনাথ ঠাকুরটা যদি নাও করো সত্যনাথ বসু করবে, জগদীশচন্দ্র বসু বলবে, সৈয়দ মুস্তাফা আলী, এপিজে আব্দুল কালাম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি বলছি শোন না, আমি বলছি এদের একটা উপহার দিয়ে দিই, ওয়েট করো, গিফট দিই তোমাদের একটা গিফট। আমাদের চ্যানেল পেজে দেখবে জীবনীর লেখার একটা ফরম্যাট, একদম চ্যানেল পেজে যাও, জীবনী লেখার ফরম্যাটটা ডাউনলোড করে নিয়ে না, শুধু নামগুলো পেস্ট করবে, যদি তোমার মায়ের সাথে আসে শুধু নাম পেস্ট করবে, আর জন্ম তারিখটা দেওয়াই থাকবে, ওখানে শুধু ব্ল্যাঙ্কই লিখে দেবে, ব্যাস পেয়ে গেছে। সাহিত্যিকা পড়েছে না সাহিত্যিক পড়েছে, মানে ধরো মেয়ে না ছেলে এবং কি কি কাজ করে, শুধু এইটুকু মাথায় রাখবে, ব্যাস তাহলেই হবে। চলো পরের ভিডিও দেখা যাচ্ছে, সুস্থ ভালো থাকো। এমসিকিউ ভিডিও খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করো রে বাবা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।